হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি সৌরভ, আপনারা দেখছেন সৌরভ ট্রাভেলার। গাইজ, আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজকে কথা বলবো ইন্ডিয়ান ভিসা নিয়ে। তো আপনারা জানেন যে প্রতি বছর আমাদের বাংলাদেশ থেকে ইউরোপের দেশগুলোতে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ স্টুডেন্ট ভিসায় যায়, উচ্চশিক্ষার জন্য ওয়ার্ক পারমিট ভিসায় যায়, কর্মসংস্থানের লক্ষ্যে, এবং অনেকেই ঘুরতে যায়। তো রিসেন্টলি আমাদের বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা বৈরী সম্পর্ক, একটা কূটনীতিকভাবে সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না। তো এর মধ্যে ওরা ভিসা রেস্ট্রিকশান দিয়ে রাখছে ইন্ডিয়া, আপনার ট্যুরিস্ট ভিসাটা বন্ধ রাখছে এবং মেডিকেল আর ডাবল-এন্ট্রি ভিসাটা চালু রাখছে। এটা চালু রাখা আর না রাখা সমান কথা। এটা নামমাত্র চালু রাখছে আমি বলবো। এই জন্য বলবো, বর্তমানে আগে আপনার যেখানে তারা ভিসা দিত, মানে 3,000, 4,000, 5,000 ভিসা দিত, সেখানে তারা বর্তমানে নামমাত্র 100 থেকে 200 ভিসাও ঠিকমতো দিচ্ছে না, আমি যতটুকু জানি। এবং হাজার হাজার মানুষ ভিসার জন্য আপনার বিভিন্ন দালাল ধরতেছে, বড় অঙ্কের অ্যামাউন্ট দিয়ে কন্ট্যাক্ট করতেছে, 60, 70, 80। তারপরও তারা স্লট নিতে পারতেছে না, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছে না আরও ফিঙ্গার দেওয়ার জন্য। আমার পরিচিত 2টা ভাই যারা স্লোভেনিয়ার অ্যাপয়েন্টমেন্ট ছিল তাদের দিল্লিতে গত মাসের 22 তারিখে, তারা একমাত্র ইন্ডিয়ান ভিসার জটিলতার জন্য তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস করে এবং তারা যথাসময়ে ফিঙ্গার দেওয়ার জন্য তারা ইন্ডিয়ান ভিসা, মেডিকেল ভিসা করতে চেয়েছিল কন্ট্যাক্টে প্রায় 65,000 টাকা দিয়ে। তারপরও স্লট নিতে পারে নাই, তাদের যে দালাল বা এজেন্ট ছিল সে তাদের স্লট নিতে পারে নাই। তারপরে তারা আবার তাদের অ্যামাউন্ট বাড়ায়, তারপরে 1 লাখ করছিল, যে 1 লাখে তারা মেডিকেল ভিসাটা করবে কন্ট্যাক্ট। সেটা পর্যন্ত অনেক যাচাই বাছাই করে হাই কমিশন থেকে তাদেরকে রিজেক্ট করা হয়েছে, বলছে আপনাদের এই ধরনের কোনো ডাটা বা কোনো ইনফরমেশান আমাদের কাছে নাই। এখন তারা বাধ্য হয়ে 1,20,000 টাকা দিয়ে ডাবল-এন্ট্রি ভিসাটা করতেছে, 2 দিনের মধ্যে পেয়ে যাচ্ছে, চট্টগ্রাম থেকে করতেছে। তাহলে গাইস, এই যে ইন্ডিয়ান ভিসার যে হয়রানিটা, এই যে আমরা 1,20,000 টাকা দিয়ে ইন্ডিয়ান ভিসা আমাদের কন্ট্যাক্টে করতে হচ্ছে, কেন করতে হচ্ছে? একমাত্র আমাদের ইন্ডিয়া যে আমাদের যে এম্বাসিগুলো ফেস করতে হবে বিধায় আমাদেরকে এত হয়রানি, এত ভোগান্তি, এত কষ্ট করে আমাদের ইন্ডিয়ান ভিসাগুলো করতে হচ্ছে। কী পরিমাণ অর্থ আমাদের নষ্ট হচ্ছে। আমরা ইন্ডিয়াতে একটা মানুষ যদি আমরা যাই, আমাদের বিমান ভাড়া আছে, ইন্ডিয়াতে থাকা খাওয়া আছে, তারপরে ভিসা তো কন্ট্যাক্টে করাচ্ছি, সব কিছু এম্বাসি ফি আছে, সব কিছু মিলে আমাদের অনেক বড় অঙ্কের একটা অ্যামাউন্ট চলে যায় ইন্ডিয়াতে। তার উপরে যদি আমরা শান্তিপূর্ণভাবে, যদি ভালোভাবে যদি ভিসা পেতাম ইন্ডিয়ার, তাও না হয় একটা কথা ছিল। আমরা সেখানেও ভোগান্তির শিকার হচ্ছে, হয়রানির শিকার হচ্ছি। এবং আমাদের ইউরোপের যে দেশগুলোতে আমাদের শ্রমবাজার উন্মুক্ত আছে, আমাদের বাংলাদেশে যাওয়ার সুযোগ আছে, প্রত্যেকটা দেশের ম্যাক্সিমাম দেশের অ্যাম্বাসি হচ্ছে আপনার দিল্লিতে। তাহলে আমাদের কিছু থেকে কিছু হইলে আমাদের দিল্লি যাওয়া ছাড়া, আমাদের নেপাল যাওয়া ছাড়া আমাদের কোনো ওয়ে নেই, কোনো গতি নেই। তো সেখানে আমাদের দেশে যে কোনো রকমের অ্যাম্বাসি, কোনো রকমের বিএফএস, কোনো রকমের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার কিচ্ছু না ইউরোপের দেশগুলার। হাতে কোনো 2, 3, 4টা দেশের আছে, সেগুলোতে খুব একটা আমাদের বাংলাদেশের যাওয়ারও সুযোগ থাকে না, মানুষ যাচ্ছেও না, শ্রমবাজারও নাই, ভ্যাকেন্সি নেই, কাজকর্ম নাই। তো আমাদের ম্যাক্সিমাম মানুষের আমাদের যাইতে হয় দিল্লি। তো আমরা এই যে এই জিনিসগুলো নিয়ে, এই যে বর্তমানে যে ভোগান্তিটা হচ্ছে, অনেক মানুষের যে তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস করতেছে, এরপরে আবার অনেক টাকা দিয়ে, বিপুল পরিমাণ টাকা দিয়ে রিশিডিউল ডেট নিচ্ছে। আবার রিশিডিউল ডেট অনেকে ঠিকমতো ভিসার জন্য যাইতেও পারতেছে না। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কোম্পানিগুলো, ইউরোপের কোম্পানিগুলো যখন অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস করে, ওরা ক্যান্সেল করে দেয়, পারমিট ক্যান্সেল করে দেয় এবং অন্য দেশ থেকে লোক নিয়ে দেয়, কারণ ওরা অত ঝামেলার মধ্যে অত অ্যাসেল ওরা যাইতে চায় না, যখন দেখে বাংলাদেশিদের এত এত সমস্যা। তো এই জিনিসগুলো নিয়ে আসলে আমরা যারা ইউরোপ প্রত্যাশী যারা আছি, বা যারা এই এজেন্সিগুলো যারা আছে, এজেন্টগুলো যারা আছে, যারা ইউরোপ নিয়ে কাজ করে, সবাই খুব বিপাকে আছে, সবাই খুব কষ্টে আছে। একই তো শ্রমবাজারগুলো আমরা হারাই ফেলতেছি। জিনিসটা হচ্ছে আমরা বিদেশে যাওয়াটা আমাদের জন্য দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে, যেখানে আমাদের এই যে কম বয়সী মানুষগুলোর ভিতরে বাইরে যাওয়ার একটা টেন্ডেন্সি, ইউরোপ যাওয়ার একটা টেন্ডেন্সি, এই জিনিসটাকে খুব কঠিন করে ফেলতেছে দিনকে দিন।
আমাদের দেশে কোনো রকমের বিএফএস সেবা নাই, কোনো রকমের কনসুলেট নাই, কোনো রকমের এম্বাসি নাই, কিচ্ছু নাই। আমাদের কিছু হইলে আমাদের আশেপাশে দেশগুলো দ্বারস্থ হইতে হয়। এগুলো নিয়ে আসলে প্রতিবাদ করার মতো, কোনো রকমের সমাবেশ করার মতো, সরকারের কাছে কোনো রকমের দাবি পেশ করার মতো কেউ যেন নাই। সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু সবাই কেমন যেন চুপ করে বসে আছে। এই জিনিসগুলো নিয়ে আসলে কারো কোনো মাথা ব্যথা নেই, কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে নীরবে। দিন শেষে আমাদের দেশের সরকার, আমাদের দেশে নীতি নির্ধারকরা চিন্তা করে এই মাসে কত রিমিটেন্স আসলো, গত মাসে কত আসছে, আগামী মাসে কত আসবে। শুধু রিমিটেন্স গুনার ধান্দা থাকে। এরা বিদেশ যাওয়াটাকে যে একটু সহজ করবে, কীভাবে আমার দেশের ছেলেগুলা বিদেশে সহজে যাইতে পারবে, কীভাবে তাদের এই বিদেশ যাত্রাটাকে আরও সহজ করা যায়, স্মুথ করা যায়, নির্ভেজাল করা যায়, এই চিন্তাগুলো করে না তারা। মাস শেষে কীভাবে মানে টাকা কীভাবে গুনবে, রেমিটেন্স কত আসতেছে, এগুলো নিয়ে তারা ব্যস্ত। তো রিসেন্টলি যাই হোক, এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য আমাদের কিছু ভাই উদ্যোগ নিছে। তারা যে আগামী 15 তারিখে তারা প্রেস ক্লাবের সামনে একটা শান্তপূর্ণ একটা সমাবেশ করবে, 10টা থেকে 11টার দিকে একটা সমাবেশ করবে, এবং মিডিয়ার আকর্ষণ তারা করবে। এবং আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি জমা দিবে, ঠিক আছে, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও কিছু হয়তো জমা দিতে পারে। তো এটা আমি এই জন্য বলতেছি, আপনারা যারা আছেন দলমত নির্বিশেষে সারা বাংলাদেশের থেকে লোকজন আসবে। আপনারা যদি এই এজেন্সি বা এজেন্টগুলোকে ফলো করেন, তাদের ফেস ফলো করেন, আপনারা জানতে পারবেন যে মিউ মুরাদ ভাই আছে, তারপর আমাদের প্রিয় নোমান বিন মহসিন ভাই আছে, নূর মজরু ভাই আছে, আরও অনেক মানুষ আছে এখানে। যত বাংলাদেশের যত বড় মাপের এজেন্সি আছে, এজেন্ট যারা আছে, সবাই মিলে দলমত নির্বিশেষে সবাই মিলে ওইদিন আসতেছে আগামী এই মাসের 15 তারিখে 10টা থেকে 11টার দিকে প্রেস ক্লাবের সামনে একটা শান্তিপূর্ণ সমাবেশ হবে। সবাই ব্যানার ফেস্টুন লিখে আনবেন, এবং আমরা চেষ্টা করবো এগুলো যেন যারা আমাদের যারা নীতি নির্ধারক আছে, যারা কর্তৃপক্ষ আছে, তাদের যেন মানে দৃষ্টি আকর্ষণ হয়, তারা যেন এই জিনিসগুলো নিয়ে ভাবে। বাংলাদেশে যেন বিএফএস সার্ভিস চালু করে, বা বাংলাদেশ যেন ইউরোপের দেশগুলো যেন দূতাবাস চালু করে, দূতাবাস। তাহলে আমাদের দেশের মানুষ এত বিদেশ যাওয়ার জন্য এত হেসেন, এত কষ্ট, হয়রানিও হবে না। ইন্ডিয়া ভিসা দিলেও কি না দিলেও কি আমাদের তখন এত মাথা ব্যথা হবে না। আমরা আমাদের দেশ থেকে আমরা ভালোভাবে সার্ভিস নিতে পারবো, এবং ইউরোপের দেশে গিয়ে আমাদের দেশের জন্য বেশি বেশি আমরা রেমিটেন্স পাঠাতে পারবো। তা আমাদের দেশে উন্নত হবে, আমাদের দেশের মানুষও সেবা পেল, তারাও তাদের জীবনে উন্নতি করতে পারলো। তো যারা আছেন আমার ভিডিওটা যারা দেখবেন, আগামী 15 তারিখ এই মাসের সবাই ঢাকা আসবেন, প্রেস ক্লাবে শান্তিপূর্ণ মানববন্ধন হবে, এবং আমরা চেষ্টা করব এই জিনিসগুলা নজরে আনার জন্য। মিডিয়া থেকে শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের প্রধান উপদেষ্টা সরকারের আমরা চেষ্টা করব যে নজরে আনার জন্য, তারা যেন এই জিনিসটা ভালোভাবে ভেবে দেখে, এবং আগামীতে কীভাবে বিদেশ যাওয়া যায়, শ্রমিকদের পাঠানো নিয়ে জিনিসগুলো যেন আরও যেন স্মুথ হয়, আরও যেন নির্ভেজাল, আরও যেন সহজ হয়। আর আমাদের একটাই দাবি, আমরা ইউরোপের দেশগুলার দূতাবাস আমাদের ঢাকাতে চাই, আমাদের বাংলাদেশে চাই, আর নয় দিল্লি। এখন থেকে ঢাকায় যেন সব কিছু হয়, এরকম একটা স্লোগান, এরকম একটা দাবি সবার। তো আমার এই ভিডিওটা যারা দেখছেন, আশা করি সবাই চলে আসবেন, এবং যে এজেন্টগুলোকে আপনারা ফলো করেন, সবার পেজে গেলে আপনারা দেখতে পারবেন এ ধরনের একটা কর্মসূচি চলতেছে, এ ধরনের একটা ইভেন্টের আয়োজন করা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।